রায়ের বিখ্যাত কবিতা সৎপাত্র। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে। মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। তার ওপরে মুখের গড়ন অনেকটা ঠিক পেঁচার মতো। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যাবসায়। 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে। অর্থাৎ সুকুমার রায়ের বিখ্যাত কবিতায় সৎপাত্রে যে গঙ্গারাম, সে কিন্তু 19টি বার ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পরে থেমেছিল, কিন্তু মোহাম্মদ ইউনূস সরকার কিন্তু থামতে রাজি নয়। একইভাবে চলছে। দেখো, এই অন্তর্বর্তী সরকার কিন্তু 100 দিন পূর্ণ হয়েছে এবং আমরা দেখেছি বারবার কিন্তু সাংবাদিক জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এবং তার যে ভাষণে, সেই ভাষণে কিন্তু বারবার শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং তার দল। সুতরাং আতঙ্কটা এখানে একদিকে স্পষ্ট, কারণ বারবারই কিন্তু মোহাম্মদ ইউনূস কিন্তু হাসিনার বিরুদ্ধে নানান মন্তব্য করে চলেন। এবারেও দেখো, বিশেষ করে এই যে শেখ হাসিনা ছিলেন, সরকারে ছিলেন 2009 থেকে বাংলাদেশে ক্ষমতায় ছিল এবং তারপর থেকে 2024 পর্যন্ত 2024-এর জাতীয় নির্বাচনে কিন্তু জয়লাভ করেছিল এই শেখ হাসিনার দল আওয়ামী লীগ। এবং অর্থাৎ টানা 15 বছর কিন্তু সরকার রয়েছে, তা সত্ত্বেও কিন্তু এই সরকারের বিরুদ্ধে একটা জনমত ছিল, একটা বিরুদ্ধে যদি আমরা বলি অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হয়, তো সেটা ছিল, যার ফলে আমরা গণ অভ্যুত্থান দেখেছি। গণ অভ্যুত্থানের ফলে শেখ হাসিনা দেশ ছেড়েছেন এবং ক্ষমতায় এসেছেন মোহাম্মদ ইউনূস। এবং তিনি সরকারে আসার পর এক কথায় প্রথম থেকেই কিন্তু টার্গেট ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগকে খতম করা, আওয়ামী লীগকে বন্ধ করা, আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা। সুতরাং একের পর এক পদক্ষেপ নিয়েছিল। এরপর দেখো, এই শেখ হাসিনা তিনি কিন্তু দেশ ছেড়ে ভারতে রয়েছেন এবং তা সত্ত্বেও কিন্তু এই আওয়ামী লীগ আর শেখ হাসিনাকে নিয়ে কিন্তু চলছে। ইতিমধ্যে যে 100 দিনে যে পূর্ণ উপলক্ষে মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন গতকাল, এবারে সেখানে কিন্তু কিছুটা সংশোধন করেছেন। তার কারণ আমরা যে তিনি যখন প্রধান উপদেষ্টা হন এবং সেখানে তিনি বলেন যে কম্পিউটারে কিন্তু একটা রিসেট বাটন থাকে এবং তিনি কিন্তু নতুন স্বাধীনতা এই কথা কিন্তু বলেছে, অর্থাৎ গণ অভ্যুত্থানকে নতুন স্বাধীনতা। সেখানে তিনি কিন্তু মুক্তিযুদ্ধকে এক কথায় বলা চলে আড়ালে ফেলে দিয়েছিলেন এবং তিনি বলেন যে কম্পিউটার রিসেট বটম থাকে এবং এই রিসেট বটমে চাপ দেওয়ার ফলে কিন্তু মুক্তিযুদ্ধের আন্দোলনের সমস্ত ইতিহাসই মুছে গেছে। সুতরাং এই নিয়ে কিন্তু ব্যাপক বিতর্ক তৈরি হয়, শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক মহলেও। এবং তারপরে এবারে দেখা হলো গতকাল যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন 100 দিন উপলক্ষে, এখানে তিনি কিন্তু বলেন যে স্মরণ করেন মুক্তিযোদ্ধাদের। সুতরাং একদিকে স্পষ্ট কিছুটা হলেও শিক্ষা নিয়েছেন মোহাম্মদ ইউনূস, কারণ প্রথম থেকে তিনি কিন্তু এক কথায় মুক্তিযোদ্ধাদের আড়াল করার চেষ্টা করছেন। এবারে তিনি কিন্তু স্মরণ করেন মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযোদ্ধাদের পাশাপাশি স্মরণ করেন এই গণ অভ্যুত্থানে বিশেষ যারা নিহত হয়েছেন যেসব ছাত্ররা তাদের। তো সুতরাং মোহাম্মদ এই যে পরিবর্তন, এই পাল্টি বলা যেতে পারে। তো এই তারপরে তিনি যে ভাষণটা দেন যে শেখ হাসিনাকে তিনি বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করবেন। এবার দেখো, এই শেখ হাসিনা নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কিন্তু বারবার নানান মন্তব্য করে চলেছে যে শেখ হাসিনা ফেরত চাই। এমনকি ভারত সরকারের পক্ষ থেকে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি কিন্তু স্পষ্টই বলেন যে শেখ হাসিনা ভারতে আছেন, ভারতেই থাকবেন। তা সত্ত্বেও কিন্তু বাংলাদেশ এবার কিন্তু দেখা যাচ্ছে ইন্টারপোলের দ্বারস্থ হতে চলেছে। কিন্তু আমরা জানিয়ে রাখি যে ইন্টারপোলের দ্বারস্থ হলেই কি শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত পাবে? কখনোই পাবে না। তার কারণ ইন্টারপোল যে বিষয়গুলো দেখে যে সেই দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি, তার কারণ বাংলাদেশের সরকার, এই মোহাম্মদের সরকার গঠন হওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক মামলা রুজু করেছে এবং বাংলাদেশের রীতিমতো আদালতও কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তাছাড়াও দেখো, ইতিমধ্যে যে বাংলাদেশের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে বাংলাদেশের টোটাল 13 জন মন্ত্রী, বিচারপতি এরাও কিন্তু কয়েকজন গ্রেপ্তার হয়েছে। এবং তার মধ্যে যদি বলি আমিনুল হক একসময় আইনমন্ত্রী ছিলেন বাংলাদেশে, তিনিও কিন্তু গ্রেপ্তার হয়েছেন। সালমান এফ রহমান তিনি গ্রেপ্তার হয়েছেন। তৌফিকি ইলাই চৌধুরী গ্রেপ্তার হয়েছেন। দীপু মনি তিনিও কিন্তু গ্রেপ্তার হয়েছেন। হাসানুল হক ইনু তিনিও গ্রেপ্তার হয়েছেন। সুতরাং এই যে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন প্রভাবশালী মন্ত্রী এবং নেতা অনেকের কিন্তু বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে গ্রেপ্তার করেছে। এবং দেখো, এই যে মিথ্যে মামলা থেকে মুক্তি পাননি কিন্তু সাকিব আল হাসান, আমরা যে বিখ্যাত ক্রিকেটার, আন্তর্জাতিক তার খ্যাতি রয়েছে এবং বাংলাদেশের গর্বও বলা চলে, সেই সাকিব আল হাসানের বিরুদ্ধে কিন্তু খুনের মামলা রুজু করেছে এই মোহাম্মদ ইউনূসের সরকার।
সুতরাং এই সাকিব আল হাসান কিন্তু আওয়ামী লীগের একজন সাংসদ। সত্যজিৎ, দেখো আরো একটা প্রশ্ন উঠছে যে 100 দিনেই নাকি বাংলাদেশের অর্থনীতির গতিকে নিয়ন্ত্রণ করে ফেলেছেন ইউনূস সরকার, কি বলবে? দেখো একদমই যেটা দেখানো হচ্ছে, দেখো মোহাম্মদ ইউনূসের আমরা যদি প্রত্যেকটা পদক্ষেপ দেখি, 100 দিনের আগে তিনি বেশ কয়েকবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, কিন্তু সরকারের প্রধান ঘোষণা কিন্তু যে কখনো ছাত্রলীগ নিষিদ্ধ করা হবে, কখনো আওয়ামী লীগকে ফেরত আনা হবে, কখনো আমরা জানি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবে, এইভাবেই কিন্তু চলছে। এছাড়া আমরা জানি বাংলাদেশে যে অরাজকতা চলছে, বিভিন্ন অত্যাচার চলছে, শুধু আওয়ামী লীগ নয়, বিভিন্ন নেতাকর্মীদের উপর অত্যাচার চলছে। তো সেইখানে দাঁড়িয়ে এই যে মোহাম্মদ ইউনূস যে এক কথায় যে প্রতিশ্রুতিটা দিয়েছিলেন যে নতুন বাংলাদেশ তৈরি, এটা কিন্তু এক কথায় বলা চলে ভুয়ো বললেও সেটা কম বলা হবে। তার কারণ তোমাকে বলি, এই সরকারের জনকল্যাণমূলক এখন পর্যন্ত কিন্তু পদক্ষেপ নিতে পারেনি। সুতরাং যেই বিষয়টা সামনে এসে যে 200 যেমন ভারতের আদানি গ্রুপ কিন্তু বাংলাদেশে বিদ্যুৎ সাপ্লাই দেয়, তাদের কিন্তু বিপুল বকেয়া রয়েছে। সুতরাং মোহাম্মদ ইউনূসের যত জাতির উদ্দেশ্যে ভাষণ, এক কথায় বলে যে ভাষণটা দেয়, সেই ভাষণটা বাংলাদেশের সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা, প্রতিশ্রুতি দিয়ে ধরে রাখা। তার কারণ আমি তোমাকে জানিয়ে রাখি যে মোহাম্মদ ইউনূস কোনো নির্বাচিত সরকারের প্রধান নন, তিনি কিন্তু উপদেষ্টা হয়ে এসেছে। অর্থাৎ শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশে যে একটা শূন্যতা তৈরি হয়েছিল সরকার, সেই জায়গায় মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা সরকার বসেছে। সুতরাং সেইখানে দাঁড়িয়ে এই উপদেষ্টা সরকারের থেকেও তিনি কিন্তু বিভিন্ন সংবিধানের ক্ষেত্রে পদক্ষেপ করছেন, আইনের ক্ষেত্রে হস্তক্ষেপ করছেন, এবং জানি কিন্তু বাংলাদেশে অভ্যন্তরীণ বিতর্ক রয়েছে। কারণ বাংলাদেশের সংবিধান যেটা রয়েছে, সেটা কোনো নির্বাচিত সরকার ছাড়া কিন্তু কোনো সংবিধান সংশোধন করতে পারে না। কিন্তু মোহাম্মদ ইউনূস কিন্তু এইভাবে কিন্তু চলছেন। আরও তোমাকে বলে রাখি, ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য।